আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করে দেই। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছি। ওকে, আমরা ক্লাস শুরু করে দেই। আর এখানে বিদ্যুৎ নেই, তো তো সেই জন্য কতক্ষণ কি ল্যাপটপে চার্জ থাকে বুঝতে পারতেছি না। তো সেই জন্য আমরা যেহেতু রেকর্ডিং থাকবে, আর গত ক্লাসের রেকর্ড আমি দিয়ে দিব। ওইটার কি যে লাস্ট যে দুইটা ক্লাস নিলাম আমরা, ওইখানে সফটওয়্যারে প্রবলেম হয়েছে, এই জন্য ফুল রেকর্ড ক্লাসটা রেকর্ড হয়নি। তো আজকেরটা আমরা আবার আপডেট করে শুরু করতেছি, দেখি ইনশাল্লাহ আজকে কি হয়। আশা করি সম্পূর্ণ ক্লাস রেকর্ড হবে। আর গত দুই ক্লাসের যতটুকু বাদ গেছে ওইটা আমি আলাদা করে আবার ক্লাস তৈরি করে রেকর্ড করে আপনাদের ওইটা দিয়ে দিব। তো গত ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করতে চাই, তারপর থেকে। এবং এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দুইটা ম্যাথ আছে, যেটা আমি শীটে, আমার যে শীট দিয়েছি ওই শীটের মধ্যে আছে। আর এছাড়া আজকে আপনাদের যে যে ওই যে ব্যতিক্রম যে সাজেশন, ওইখান থেকে আমরা করানো শুরু করব। তো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? একজন একটু রেসপন্স জি করতে স্যার হবে। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে জি স্যার দেখতে পাচ্ছি। যে ম্যাথটা আছে এটা হলো, আমরা যে গত লাস্ট দুই ক্লাসে যে গুলো করেছি, যে কস্ট শিট এবং ইনকাম স্টেটমেন্ট, এই টাইপেরই অঙ্ক। আজকে আমরা বড় অঙ্কের মধ্যে যাব, বা আজকে শেষের দিক দিয়ে বড় অঙ্কের মধ্যে যাব, আর আগামী ক্লাস থেকে আমরা বড় অঙ্কগুলোই করব। তো আজকের ক্লাসটা করার পরে আর এরপরে আপনারা অনেক ম্যাথগুলো নিজেরা নিজেরাই সলভ করতে পারবেন। আর বাকি দেখা যায় আমি যে কয়টা করাবো এগুলো তো সলভ করবেনই, এছাড়া সামনেও যাওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখন ব্যতিক্রম সাজেশন আজকে থেকে ধরবো। তো আপনাদের কাছে তো সেগুলো আছে, তো ওইগুলো সলভ করার চেষ্টা করবেন। যেখানে যেখানে প্রবলেম ওইটা তো ক্লাসে বলবেন, অথবা মেসেঞ্জারে এসে আমাদের ইনবক্সে দিলেও হবে। তখন আমরা এখান থেকে সলভ করে দেব। তো এরপরে এরপরে আমরা শুরু করি। বলছে যে ইন 2016 তানজিম কোম্পানি হ্যাড সেলস অফ টাকা 1,99,50,000 উইথ টাকা 1,15,71,000 ভেরিয়েবল কস্ট এন্ড টাকা 76,000 না সরি 76,23,000 ফিক্সড কস্ট। তাহলে এতটুকু আমি পড়ার পরে আমি বুঝতে পারলাম যে তানজিম কোম্পানি তাদের সেলস ছিল হলো 1,99,50,000 এবং সাথে ভেরিয়েবল কস্ট। আমরা জানি যে দুইটা কস্ট থাকে সাধারণত, একটা কি ভেরিয়েবল কস্ট আর একটা হলো কি ফিক্সড কস্ট। তাহলে এখানে বিক্রয় দিয়ে দিছে এবং সাথে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দিয়ে দিছে। তো ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের মধ্যে পার্থক্য কি? ভেরিয়েবল হলো পরিবর্তনশীল আর ফিক্সড কস্ট হলো স্থির। একটা জিনিস খেয়াল করবেন যে উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় সেটা পরিবর্তনশীল ব্যয়, আর যেটা স্থির থাকে সেটাকে ফিক্সড কস্ট বলে। তাহলে এইখানে আমি এই পর্যন্ত পড়ার পরে আমি দুইটা জিনিস পেয়েছি, একটা হলো ফিক্সড কস্ট আর সেলস, আর একটা হলো ভেরিয়েবল কস্ট, আর একটা হলো ফিক্সড কস্ট। এরপরে কি বলছে, এর পরের যে লাইনটা, এই যে 2017, এই এই জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে যে 2017 সেলস আর এক্সপেক্টেড টু ডিক্রিজ 15%। বলছে 2017-তে সেলস তাদের 15 ভাগ কমে যাবে। ডিক্রিজ শব্দের অর্থ হলো হ্রাস পাওয়া, আর 15% হলো শতকরা 15 ভাগ, মানে 100 টাকায় 15 টাকা কমবে। ঠিক আছে, এরকমের মানে শতকরা 15 ভাগ, বাকি 15%। তো এখন এবং এন্ড দি কস্ট রিলেশনশিপ ইজ এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট। বলছে কি যে বিক্রি যদি 15% হ্রাস পায়, তাহলে ব্যয়ের সাথে সম্পর্কটাও ঠিক একই রকমের থাকবে। রিমেইন কনস্ট্যান্ট এর মানে হলো আর কি, এটাকে কি বলে, স্থির থাকে। কনস্ট্যান্ট শব্দের অর্থ স্থির। তো যে বলছে যে রিলেশনশিপ ইজ এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট, যে সেলস যে রকমের 15 ভাগ কমবে, ব্যয়ও ঠিক সেই রকমের 15 ভাগ কমবে। এখন আপনি বলতে পারেন যে 15 ভাগ কই বলছে? এখানে 15%-এর কথা বলে নাই, কিন্তু বলছে যে দি কস্ট রিলেশনশিপ ইজ এক্সপেক্টেড টু রিমেইন কনস্ট্যান্ট। এর মানেই হলো
যে সেলস যে রকমের 15 ভাগ কমবে ঠিক সেই রকমের ব্যয়ের পার্সেন্টেজটাও স্থির থাকবে বা সম্পর্কটা স্থির থাকবে। তার মানে এইটার সাথে এইটার সম্পর্ক একই রকমের থাকবে, এখানেও 15% কমবে, এখানেও 15% কমবে। এটা কিন্তু বলে দিবেন, অঙ্কের ভাষা বুঝতে হবে। আর ব্র্যাকেটের মধ্যে বলা আছে দি ফিক্সড কস্ট উইথ নো চেঞ্জ। ব্র্যাকেটের মধ্যে বলছে যে ফিক্সড কস্ট কিন্তু চেঞ্জ হবে না। এটা তো আমরা আগেই জানি যে ফিক্সড কস্ট চেঞ্জ হবে না। এখানে উৎপাদনের বা বৃদ্ধির সাথে সাথে ভেরিয়েবল কস্টের পরিবর্তন হবে, ফিক্সড কস্ট পরিবর্তন হবে না। তাহলে এখানে 15% কমবে আর ভেরিয়েবল কস্টও 15% কমবে। কিন্তু 2016-তে যে রকমের ফিক্সড কস্ট ছিল 2017-তেও ঠিক একই রকমের ফিক্সড কস্ট থাকবে। এতটুকু আর কি এই পর্যন্ত বলা আছে। ডিটারমাইন তানজিম কোম্পানিজ অপারেটিং ইনকাম অর লস। 2017 বলছে যে তুমি তানজিম কোম্পানির অপারেটিং ইনকাম এবং লস বের করো 2000 কত সালে, 17 সালে। তাহলে 2017 সালের 2017 সালের আমরা সেলস থেকে অপারেটিং ইনকাম বা লস বের করব। আচ্ছা, এখন এই ডাটা কিন্তু দেওয়া আছে 2016 সালের, আর এখানে বলা আছে যে কিছু বিক্রি কিছু কমছে, আর কি কমছে, আর ভেরিয়েবল কস্টটাও এইটার সাথে সমানভাবে স্থির থাকবে বা কমবে। মানে স্থির থাকবে বলতে 15% এর সমান হবে। স্ক্রিন আবার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্ক্রিন? না স্যার। স্ক্রিন তো দেখার কথা, এখন কি দেখা যাচ্ছে? স্যার আমি দেখতে পাচ্ছি না, এখন বাকিরা জানি না। আচ্ছা আচ্ছা, দেখতেছি। এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? না স্যার। না স্যার, দেখা যাইতেছে না। আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন, তাহলে কি আবার এখানে তো আমার এখানে শেয়ার দেখাচ্ছে। আচ্ছা, একটু ওয়েট করেন, সমস্যা নেই, প্রয়োজনে আমরা। স্যার আমাদের এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার কেটে দিয়ে আবার শেয়ার দেন। এবার আমি দ্বিতীয়বার দিলাম শেয়ার নতুন করে, কিন্তু একটু শেয়ার হতে হয়তো বা 2-1 মিনিট সময় লাগবে। স্যার আমার এখানে কারেন্ট নাই, খুব সমস্যা, আমার অন্ধকার। আমার এখানেও তো বিদ্যুৎ নেই, আমি তো ল্যাপটপের যে চার্জ আছে সেটা দিয়ে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, কোথাও কারেন্ট নেই, আমাদের এখানেও নেই। মানে এটা কি করবেন বলেন, স্ক্রিন এটা শেয়ার হয়েছে? হয়েছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখন এখন দেখা যায়? এখন হ্যাঁ, দেখা, দেখা যায় ক্লিয়ার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা নেট অপারেটিং ইনকাম আর লস বের করব। তো নেট অপারেটিং ইনকাম আর লস, যে কোনো অঙ্কে যদি আপনাকে ইনকাম অথবা লস বের করার কথা বলে বা ইনকাম স্টেটমেন্ট কথা বলে, তাহলে আপনাকে শুরু করতে হবে সেল দিয়ে। কেন সেল দিয়ে শুরু করতে হবে? কারণ আমি যেহেতু লাভ লস বের করতেছি, আমার যদি বিক্রি না থাকে তাহলে তো আমি লাভ লস করতে পারবো না। তাহলে আমাকে সেলস খুঁজতে হবে প্রথম। তাহলে খেয়াল করেন 2016 সালের ডাটা দিয়ে আমরা 2017 সালের লাভ লস বের করব এই শর্তের ভিত্তিতে। তাহলে 2016 সালে আমার সেল ছিল 1,99,50,000। এখন সেই পরিমাণ এবার আর থাকবে না। 2017 সালে বলছে যে সেলস থেকে সেলস আর এক্সপেক্টেড টু ডিক্রিজ, মানে প্রত্যাশা করা হয় যে বিক্রয় হ্রাস পাবে। ডিক্রিজ শব্দের অর্থ কমে যাওয়া বা হ্রাস পাওয়া, 15%। তাহলে 15% হ্রাস পাবে কোথা থেকে? আগে যে পরিমাণ সেলস হইতো সেই পরিমাণ থেকে 15% হ্রাস পাবে। তাহলে আগে এখানের সেলসটা আমরা নিব, যে সেলস আগে ছিল 1,99,50,000, আর এই 1,99,50,000 উপরে 15% ধরবেন। এই যে 15% না, এই 15% ধরবেন।
তাহলে 1,99,50,000 উপর 15% ধরলে হবে 29,92,500। এই পরিমাণ এবার কমবে, এই জন্য আমরা এখানে লিখবো যে লেস ডিক্রিজ সেলস ডিউরিং দ্য ইয়ার। অঙ্কের মধ্যে বলা আছে যে আগে যে সেলস হইতো সেখান থেকে 15% এর পরিমাণ কমবে, কারণ আগে যদি হইতো 100 টাকা এখন হবে 85 টাকা। তাহলে আগের যে সেলস থেকে এই এই 15% ধরে আমরা মাইনাস করে দেব, বাদ দিয়ে দেব, যেহেতু ডিক্রিজ বলছে। আর যদি ইনক্রিজ হইতো, এখন দেখা যায় আপনার এই অঙ্কটাই আসছে পরীক্ষায় কিন্তু সেখানে আসছে ইনক্রিজ, তো ডিক্রিজের জায়গায় যদি ইনক্রিজ আসে তাহলে আপনি প্লাস করতেন। যোগ হইতো। হ্যাঁ, এই তো গুড, বুঝতে পারছেন। তাহলে যোগ হইতো, এই দুইটা ভাবেই থাকবে, এখানে আর ওইভাবে আর আসবে না। তো এই জন্য কমন পড়ার কিছু নাই যে আমি পড়ে গেছি এইভাবে আসে না, তো এরকমের ডিক্রিজ ইনক্রিজ হইতে পারে। তো যেহেতু এখানে ডিক্রিজ আছে তাহলে এটাকে আমরা মাইনাস করে দিব। 1,69,57,500 এইটা হলো এবার আমাদের নেট সেলস কবে? 2017। 2017 নেট সেলস আমরা পেয়ে গেছি। যে ঢোকে বাইরে এই জন্য ঝামেলা হয়ে যায়। আর এখানে তো এখন শো করতেছে না, বুঝলাম না এটা। এটা বাপ্পি, বাপ্পি অলওয়েজ লেট করে। তো এরপরে নেট সেলস পাইছি, এখন নেট সেলস থেকে বাদ যাবে কি? ভেরিয়েবল কস্ট, লেস ভেরিয়েবল কস্ট। এখন ভেরিয়েবল কস্টও কিন্তু ওই রকমের 15% কমবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে বিক্রির উপরে যে 15% এখানে কমছিল, এই যে 15% যে কমছিল, ঠিক ভেরিয়েবল কস্টের উপরে কিন্তু 15% কমবে। এখন এইখানে আপনাদের একটু মানে কঠিন লাগতে পারে যে আমি এখানে দেখতেছি 1,99,50,000 দিয়ে এই টাকাকে ভাগ করছে, এবার এটি দিয়ে গুণ করছে, এরকমের না করে আপনারা এই যে ভেরিয়েবল কস্ট আছে, কত ভেরিয়েবল কস্ট আছে? 1,15,000, না 1,15,71,71,000, এই যে ফিগারটা, এই ফিগারটার উপরে আপনি 15% ধরতে পারেন। এটার উপরে 15% ধরলে তাহলে 15% ধরলে আসবে 17,35,650। 17,35,650। এখন এই যে ভেরিয়েবল কস্ট আমার 1,15,71,000 টাকা আছে, এখান থেকে আপনি এই 17,35,650 মাইনাস করে দেন, তাহলে এই 98,35,350 হবে। এখন আমি যে ক্যালকুলেশনটা দেখাইছি এইভাবেও করতে পারেন, আর ওরা যেভাবে এখানে করছে এটাও করতে পারেন। এখন আমি কেন এটা দেখাইলাম? উপরের যেটা সেলস থেকে ডিক্রিজ করছে, সেলসের উপরে 15% ধরে এখানে মাইনাস করে দিছে, ঠিক এখানেও ভেরিয়েবল কস্টের উপর 15% ধরে যেটা হবে সেইটাই আসল টাকা থেকে, এই যে ভেরিয়েবল কস্টের এখান থেকে মাইনাস করে দিতে হবে। এই অ্যামাউন্টটা থেকে মাইনাস করলে যা থাকবে সেইটাই হলো এই যে 98,35,350। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? আমার কথা কি শুনতে পাচ্ছে কেউ? কোনো রেসপন্স নাই। আচ্ছা, এরপরে তাহলে স্যার আমি, আপনার নেট কি ক্লিয়ার না? বাইজা বাইজা আসে স্যার। তাই কথা বেজে বেজে আসে? নেট তো ক্লিয়ার থাকার কথা, এই যে ফুল নেট দেখাচ্ছে, এই যে এই যে জি দেখেন, স্যার। হ্যাঁ নেট কিন্তু ফুল। তো এখন আচ্ছা তাহলে ভেরিয়েবল কস্ট থেকে, সমস্যা নেই রেকর্ড হচ্ছে, তো কন্ট্রিবিউশন মার্জিন আমরা আগেই জানি যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। তাহলে এই এই যে 98,35,350 এইটা যেভাবে হয়েছে এটা আমি গ্রোস। হ্যাঁ 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 এখন এটাকে আমরা গ্রোস মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, গ্রোস প্রফিট এগুলো বলতে পারি। তো এরপরে এখান থেকে আমরা বাদ দেব কি? আর কোনো খরচ নাই, একটা খরচ আছে কি? ফিক্সড কস্ট। এই যে দেখেন আমি যেখানে দেখাচ্ছি এই যে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট উইথ নো চেঞ্জ, বলছে যে 17 সালে ফিক্সড কস্টের কোনো চেঞ্জ হবে না, কোনো পরিবর্তন কোনো হয়নি। পরিবর্তন হবে না, কারণ ফিক্সড কস্টের তো পরিবর্তন হয় না। হ্যাঁ আচ্ছা, তো এটা এরপরে তো ডেট করে কেন? ফিক্সড কস্ট লেস ফিক্সড কস্ট, তাহলে ফিক্সড কস্ট এই যে দেয়া আছে
৳৭৬,২৩,০০০, তা ৭৬,২৩,০০০ এখন যদি আপনি কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দেন তাহলে অপারেটিং লস হইছে। এখানে লাভ হইতে পারে, লস হইতে পারে, এটা কোনো বিষয় না। ক্যালকুলেটরে যা আসবে সেটা লিখবেন। এটা নিয়ে এত কনফিউশন হওয়ার কিছু নাই। হলের মধ্যে সাধারণত আমাদের একটা যে লস হইলে যে লস হইছে সবার কাছে জিজ্ঞেস করে এসে আপনি যদি সঠিকভাবে করেন তো যেটা আসবে সেটা আপনি লিখবেন। আর লস হইছে তো লস লিখবেন। তাহলে এখানে এই অঙ্কটা কেন ধরলাম? শুধু এই যে ডিক্রিজ ইনক্রিজ এর জন্য কিন্তু আমি এই অঙ্কটা দিছি, বুঝছেন? এছাড়া এই অঙ্কটা একদম ইজি। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, কন্ট্রিবিউশন মার্জিন থাকবে, সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দিব, অপারেটিং লস বা লাভ যা হয় একটা হবে। শুধুমাত্র এই যে ডিক্রিজ আর ইনক্রিজ এর যে বিষয়গুলো আসছে এই জন্য আমি এই ম্যাথটা কিন্তু ধরছি। যেখানে ডিক্রিজ আছে আর যদি ইনক্রিজ হতো তাহলে বাড়তো। এই এরপরে আমরা নিচে যাই, মানে নিচে বলতে পরের ম্যাথটা সলভ করব এখানে। তো এইখানে দেখেন একটা বড় অঙ্ক আছে এটা। এইটা মোটামুটি এটা কি গত ক্লাসে দেখাইছিলাম? যদি ভালো হইতো খুব। সবার তো সাজেশন আছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা কি আমি গত ক্লাসে দেখাইছিলাম? না স্যার। আচ্ছা, তাহলে এইটা আপনারা নিজেরা করবেন। এই যে আগে যে এর আগে যেগুলো করাইছি না, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার কস্ট, ঠিক আছে? ওইগুলো দিয়ে নিজেরা ট্রাই করবেন, যদি প্রবলেম হয় বলবেন। তো এরপরে আমরা আজকে যে নতুন যে টপিক সেখানে আমরা যাব। অর্থাৎ আপনাদের ওটা এই দিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, ওইটা দিয়েই তো আজকে করাবো। ওই যে বললাম না ওইটা দিয়ে করাবো। এই যে ব্যতিক্রম সাজেশন দেখছেন লেখা আছে এখানে। এই যে এটা দিয়ে। এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই সবার বইতে নম্বর আছে। হ্যাঁ, সবার বইতে এটা আছে ১ নম্বর থেকে। আমি এখান থেকে ধারাবাহিক কতগুলো করাবো, বাকিগুলো আপনারা নিজেরা করবেন। আ এরপরে প্রবলেম হলে তো আমি আছেই। ঠিক তো আছে। এখানে বলা আছে the following information is obtained from the cost record of RFL company, যে নিচের তথ্যগুলো RFL কোম্পানির ব্যয়ের তালিকা থেকে নেওয়া হয়েছে। ওকে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে ৫ লাখ টাকা। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 35% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। বলছে যে এই কোম্পানি তারা টোটাল উৎপাদন ব্যয় হয় তাদের ৫ লাখ টাকা। এই যে ৫ লাখ টাকা এটা টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আর উপরিব্যয়, কারখানা উপরিব্যয়, ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 35% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে মোট যে উৎপাদন ব্যয় আছে এই উৎপাদন ব্যয় হইলো 35%। এই যে এটার 35%। এন্ড ডিরেক্ট লেবার কস্ট 20% অফ ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড যা আছে তার 20% হইলো আবার লেবার কস্ট হয়। তাহলে এই যে তথ্য দেয়া আছে এখানে আমরা তিনটা জিনিস পাইছি। এখানে আমরা কি তিনটা জিনিস পেয়েছি। একটা পেয়েছি কি, একটা পেয়েছি হলো প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, আমি এটাকে পিসি বললাম, প্রোডাকশন কস্ট। আর একটা পেয়েছি ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। আর একটা পেয়েছি হলো ডিরেক্ট লেবার। তাহলে এখানে এতটুকু পরে আমি তিনটা জিনিস পেয়েছি, একটা প্রোডাকশন কস্ট, একটা ফ্যাক্টরি ওভারহেড, আর একটা হলো ডিরেক্ট লেবার কস্ট। এখন এইটার পার্সেন্টেজ দেওয়া আছে কি রকমের? ফ্যাক্টরি ওভারহেডের পার্সেন্টেজ দেওয়া আছে 35%, আর ডিরেক্ট লেবারের পার্সেন্টেজ দেওয়া আছে 20%। তার মানে ম্যানুফ্যাকচারিং কস্ট যে আমার ৫ লাখ টাকা দেয়া আছে এইটার উপরে 35% ধরলে পাবো ফ্যাক্টরি ওভারহেড, আর ফ্যাক্টরি ওভারহেডের যে পরিমাণ বের হইবে তার উপরে 20% ধরলে বের হইবে ডিরেক্ট লেবার কস্ট। ওকে, এখন দেখেন নিচে এটা কি করতে হবে। রিকোয়ার্ড বলছে কি, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ডিরেক্ট মেটেরিয়াল কনজিউম। বলছে কি যে ডিরেক্ট মেটেরিয়াল কনজিউম কতটুকু সেটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ মেটেরিয়াল লাগছে কতটুকু। এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে মেটেরিয়াল বের করব, কারণ একটা জিনিস সেদিনও বলছিলাম যে যখন প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট দেয়া থাকবে তার মানে ওই ম্যানুফ্যাকচারিং কস্টের আগ পর্যন্ত যা সব ওইটার মধ্যে আছে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে এইটার ফিগারগুলো বের করতে হবে। তাহলে আমরা লিখব কি, গিভেন দ্যাট টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ৫ লাখ, এটা দেওয়া আছে। এখন এই ৫ লাখের উপরে যদি আমি 35% ধরি তাহলে হবে ফ্যাক্টরি ওভারহেড। তার নিচে লিখব কি, ফ্যাক্টরি ওভারহেড সমান ৫ লাখ গুণ 35%, তাহলে হবে ১,৭৫,০০০। এইটা হলো ফ্যাক্টরি ওভারহেড। এরপরে আমি ডিরেক্ট লেবার, তো ডিরেক্ট লেবার কস্ট আছে, ওরা বলছে কি যে ফ্যাক্টরি, এই যে দেখেন ডিরেক্ট লেবার কস্ট বলছে ফ্যাক্টরি ওভারহেডের 20%। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমি এই বের করছি ১,৭৫,০০০। এখন এই
ডিরেক্ট লেবার কস্ট হবে 1,75,000 এর উপরে 20%। আমি নিজে বলছি না, এখানে যা আছে সেই অনুযায়ী 35,000। তাহলে আমি কি পাইলাম? আমি প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পাইলাম, ফ্যাক্টরি ওভারহেড পাইলাম এবং ডিরেক্ট লেবার কস্ট পাইলাম। এখন আসেন, আমাদের একটা জিনিস জানা আছে যে ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে লেবার কি কি কস্ট। থাকে? হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে থাকে প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড থাকে কার মধ্যে? ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কস্টের মধ্যে আমরা প্রাইম কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড কস্ট ফ্যাক্টরি ওভারহেড পাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে প্রাইম কস্ট দেওয়া নাই, ধরেন কিন্তু এইটা। অনেক বেশি কথা বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ, ক্লিয়ার স্যার। অনেক আচ্ছা বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হলো প্রাইম কস্ট যোগ ফ্যাক্টরি ওভারহেড। এখন আমরা একটা কাজ করি, এই প্রাইম কস্টটা যেহেতু বানানো নাই, এইটা আমাদের লাগবে। এখন আপনি বলতে পারেন যে কেন লাগবে? কারণ ডিরেক্ট যে মেটেরিয়াল, এই যে ধরেন এটাকে আমি ডিএম বললাম, ডিরেক্ট মেটেরিয়ালের সাথে যদি আমি ডিরেক্ট লেবার যোগ করি তাহলে কি হয়? প্রাইম কস্ট হয়, তাই না? তাহলে এই যে ডিরেক্ট মেটেরিয়াল কনজিউমড, এইটা আমার নাই, এইটাই অঙ্কের মধ্যে রিকোয়ার্ড। তাহলে এইটা যদি রিকোয়ার্ড হয়, তাহলে ডিরেক্ট লেবারটা আমি যদি পাই আর যদি প্রাইম কস্ট যদি আমি পাই, তাহলে তো আমি এইটা বের করতে পারবো। সেজন্য আমার দরকার কি, আগে আমাকে প্রাইম কস্ট বের করতে হবে। তাহলে প্রাইম কস্ট বের করে আসেন। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে, প্রাইম কস্ট দেওয়া নাই, এইটা আমি খালি রাখলাম। আর ফ্যাক্টরি ওভারহেড আমি জানি, এইটা আমি বসাইলাম। তাহলে 5 লাখ সমান এই প্রাইম কস্ট আমি বের করবো, সেজন্য এটা খালি রাখলাম। প্লাস ফ্যাক্টরি ওভারহেড আমার দেওয়া আছে 1,75,000, এই যে এখানে এখানে দেওয়া আছে, মানে এইটার মধ্যে আমি তৈরি করেছি। তাহলে এইটা বসাইলাম, বসানোর পরে এখন আমি কি করলাম, এই যে 1 লাখ প্লাস আছে 1,75,000, এইটা আমি এই সমান চিহ্নের এই পাশে নিয়ে যাই, নিয়ে গেলে কি মাইনাস হয়ে যায়। আর এই প্রাইম কস্ট এই সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি। তাহলে আমার তো দরকার ছিল যে আমি প্রাইম কস্ট বের করব। তাহলে এখন আমি কি করব, 5 লাখ থেকে 1,75,000 যদি বিয়োগ দেই, থাকে 3,25,000। এই 3,25,000ই হলো প্রাইম কস্ট। তাহলে আমার কাছে এখন কি কি আছে? ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে, ডিরেক্ট লেবার আছে এবং প্রাইম কস্ট আছে। এখন লাগবে কি? ওরা বলছে কি আমাদের, এই যে প্রাইম কস্ট। হ্যাঁ, ওরা বলছে যে ডিরেক্ট মেটেরিয়াল কনজিউমড, এইটা হলো আমাদের এখন রিকোয়ার্ড। এই ডিরেক্ট মেটেরিয়াল ম্যাটেরিয়াল কনজিউমড এখন আমরা বের করব। এখন আসেন, আমি এই যে এখানে লিখছি কি, প্রাইম কস্টের মধ্যে কি থাকে? প্রাইম কস্ট সমান ডিরেক্ট মেটেরিয়াল কনজিউমড প্লাস ডিরেক্ট লেবার। ঠিক আছে? প্রাইম কস্টের মধ্যে থাকে কি? ডিরেক্ট লেবার মেটেরিয়াল আর কস্ট। থাকে ডিরেক্ট লেবার কস্ট। তাহলে এখন প্রাইম কস্ট আমি এইখানে পেয়েছি 3,75,000, এই যে সরি 3,25,000 পেয়েছি। এই 3,25,000, কনজিউম কস্ট। হ্যাঁ, এটা লিখবেন। আর মেটেরিয়াল কনজিউমড এইটা খালি রাখবেন, যেহেতু এটার মধ্যে আমাদের রিকোয়ার্ড আছে, এটা নাই, এটা আমরা লিখতে পারবো না, সুতরাং এটা খালি রাখবেন। আর ডিরেক্ট লেবার কস্ট এখানে 35,000 বসাই দেবেন। এখন এইটা প্লাস আছে, এইটা এই পাশে নিয়ে আসেন। তাহলে এই 3,25,000 থেকে এইটা মাইনাস হয়ে যায়, আর এই মেটেরিয়াল কনজিউমড এখানে নিয়ে আসেন। তাহলে মেটেরিয়াল কনজিউমড হলো 2,90,000, এই বের হয়ে, এইটাই আমাদের রিকোয়ার্ড। এইটাই হলো আমাদের কি, এটা আমাদের অঙ্কের মধ্যে করণীয় ছিল, এটাই করণীয় বা রিকোয়ার্ড, যা 2,90,000। হ্যাঁ। এখন এই যে ম্যাথটা আমি দেখাইলাম না, এটা ছোট কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই জন্যই আপনাকে কি করতে হবে, এই অঙ্কের মধ্যে প্রত্যেকটা ধাপ আপনার মাথার মধ্যে সেট করে রাখতে হবে। এজন্য আমি কিন্তু দেখেন উপরে শীটে কিন্তু বলা আছে যে প্রত্যেকটা ধাপ মুখস্থ রাখতে হবে। কোন ঠিক আছে? আচ্ছা, এটাই কি কারো কোনো প্রবলেম আছে? স্যার, যে ম্যাটেরিয়াল কনজিউমড অর্থ কি? কনজিউমড অর্থ কতটুকু ব্যবহার হয়েছে, ব্যবহৃত কাঁচামাল বাংলায় বলে। আর কনজিউম শব্দের অর্থ যদি আপনি সরাসরি ইংলিশের অর্থ জানতে চান, তাহলে কনজিউম মানে ভোগ করা, ব্যবহার করা, খাওয়া। এখন এখান তো আর আমরা মানে ভোগ করি না, এখানে কি করছি, কাঁচামাল কোনো পণ্য উৎপাদন করতে ব্যবহার করছি, সেই জন্য ম্যাটেরিয়াল কনজিউমডের সরাসরি অর্থ হবে ব্যবহৃত কাঁচামাল। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এখন আসেন পরেরটায়। এটা বলছে যে দি আল লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন। বলছে আনলিমিটেডের নিচের ইনফরমেশন গুলো আছে কি? এই অঙ্কগুলো আপনারা বারবার বাসায় করবেন, প্র্যাকটিস করবেন, সামনের বড় অঙ্কগুলো করতে অনেক হেল্প করবে এইগুলো।
টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট হইলো আছে 7,50,000। ফ্যাক্টরি ওভারহেড অ্যাপ্লাই 30% অফ টিএমসি। এই যে টিএমসি মানে কি জানেন? টিএমসি মানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টিএমসি মানে কি? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে আমি টোটাল এখানে, ম্যানুফ্যাকচারিং কস্ট। হ্যাঁ এখানে লিখে দিই যে কস্ট। টিএমসি। এই যে টিএমসি মানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে এটা। তো এখন আসেন 30% of TMC and direct labor cost 25% of factory overhead. Calculate amount of raw material consumed. এই অঙ্কের মধ্যে আর উপরের অঙ্কের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার। না। কোনো পার্থক্য নাই। তাহলে এটা আমি দেখে সময় নষ্ট করব না আমরা। এটা হলো উপরের ম্যাথটা, এইটাই কি করবেন, ম্যানুফ্যাকচারিং এর উপরে আপনি 30% বের করবেন। এরপরে আপনি ওই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে ফ্যাক্টরি ওভারহেড বাদ দিবেন। এরপরে আপনি পাবেন মেটেরিয়াল কনজিউম। এখন দেখেন এখানে এইখানে এইখানে করছে কিন্তু ভেঙে ভেঙে, মানে আপনাদের কনফিউশন লাগতে পারে একটু। এইখানের যে পার্সেন্টেজ গুলো ওরা অঙ্কের মধ্যে করছে না, সেইটা এইখানে মানে বের করে দিয়েছে আলাদা করে। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই যে এখানে তো 3টে স্টেপ করলো, এই অঙ্কটার মধ্যে তো 3 লাইনই সেরে ফেললো। ঠিক আছে, ওরা করছে কি, একটা করছে সব দিয়া আর একটা করছে স্টেপ ফর্ম। ঠিক আছে, তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা আপনারা করতে পারবেন। যদি আপনি এই ধাপগুলো বুঝতে পারেন যে কোনটার সাথে যোগ হয়ে কি হয়, তাহলে এই অঙ্কের মধ্যে কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট মাইনাস ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড থেকে বিয়োগ গেলে থাকে কি প্রাইম কস্ট, প্রাইম কস্ট থেকে ডিরেক্ট লেবার মাইনাস করলে হয় মেটেরিয়াল কনজিউম। এইটাই আমাদের রিকোয়ার্ড ছিল এবার। আর আপনি যদি চান যে না আমি এই অঙ্কটাকেই এই রকমের করব, তাহলে কি করবেন, ম্যানুফ্যাকচারিং এর উপরে 35% ধরবেন, এইটা বের করবেন। ডিরেক্ট লেবারের উপরে এইখানে পার্সেন্টেজ ধরবেন, এরপরে এইটা বের করবেন। এরপরে এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে এই প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড সূত্রটা লিখবেন, ইকুয়েশন করে এটা বের করে ফেলবেন। তো এটা আর এটা সেম, দুইটা ভাবে এটা করা আছে। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন। তারপরে যদি প্রবলেম হয় আমি তো আছি। ইকুয়েশন হ্যাঁ করতে হ্যাঁ হবে। হ্যাঁ, একটা ইকুয়েশন পদ্ধতিতে করছে আর একটা হলো আপনার এই সব পদ্ধতি স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট ফরম্যাটে করছে। এখন আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। এরপরে আসেন পরবর্তীতে, এটা আছে 3 নাম্বার। 3 নাম্বার বলছে কি, ফরম দা ফলোইং ইনফরমেশন অফ সাদাব কোম্পানি, সাকিব কোম্পানি প্রিপেয়ার এ কস্ট শিট। তারা বলছে কি যে তারা কস্ট শিট তৈরি করছে নাকি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন আসেন ডিরেক্ট মেটেরিয়াল। ডিরেক্ট মেটেরিয়াল দেয়া আছে, খেয়াল করেন, ডিরেক্ট মেটেরিয়াল দেয়া আছে, ডিরেক্ট লেবার দেওয়া আছে, ফ্যাক্টরি অন কস্ট দেওয়া আছে, এটাকে ফ্যাক্টরি ওভারহেড বলতে পারেন। ঠিক আছে, তারপরে অফিস অন কস্ট দেওয়া আছে, সেলিং অন কস্ট দেওয়া আছে, আর প্রফিট দেওয়া আছে। এখন এই প্রফিটের ব্যাপারটা হলো পার্সেন্টেজ দেওয়া আছে, মানে প্রফিটের পার্সেন্টেজ দেওয়া আছে, যে প্রফিট কত পার্সেন্ট কি হবে সেটা দেওয়া আছে। তো কিছু কিছু ভাষা, যেমন এখানে বলা আছে কি সেল অন কস্ট, সেলসের। তারপরে অফিস, হ্যাঁ অফিস অন কস্ট, এরকম বলা আছে। তো এখানে পার্সেন্টেজ বলা আছে যে ম্যাটেরিয়াল হবে 1,00,000 টাকা, আর ডিরেক্ট লেবার হলো মেটেরিয়ালের 70%, আর ফ্যাক্টরি অন কস্ট হলো ডিরেক্ট মেটেরিয়াল যেটা বের হইবে তার 50%। ঠিক আছে, এই যে এটার ডিরেক্ট লেবারের 50%। অফিস অন কস্ট এইটা হবে কি ফ্যাক্টরি ওভারহেডের 75%। আবার সেলিং অন কস্ট এইটা হবে অফিস অন কস্টের 50%। আর প্রফিট হবে 25% অফ সেলস। তবে আমার প্রত্যেকটা বের করে নিতে হবে। ঠিক আছে, বলছে ফরম দা ফলোইং ইনফরমেশন
অফ সাদাব সাকিব কোম্পানি প্রিপেয়ার এ কস্ট শিট। তাহলে আমার এই অঙ্কের মধ্যে রিকোয়ার্ড কি বলেন তো? রিকোয়ার্ড কি কি চাইছে আমার এই অঙ্কে? কর্ষিত। কস্ট শিট চাইছে, হ্যাঁ কস্ট শিট। তাহলে আমরা এখানে কস্ট শিট করব, একদম শুরু করব কি দিয়া, ডিরেক্ট মেটেরিয়াল থেকে, আর আমরা শেষ পর্যন্ত চলে যাব একদম এই একটা কস্ট শিটে যা যা লাগে একদম প্রফিট পর্যন্ত চলে যাব। এই যে প্রফিট সেলস পর্যন্ত চলে যাব এখানে। তাহলে খেয়াল করেন, আমরা একটা কস্ট শিট শুরু করি প্রথম মেটেরিয়াল দিয়ে। দেখেন যে সাদাব, এই যে সাদাব কোম্পানি স্টেটমেন্ট অফ কস্ট শিট ফর দা ইয়ার ইন্ডেড। এই ইয়ার ইন্ডেড একটা তারিখ লিখতে হবে, বুঝছেন? ইয়ার ইন্ডেড 2000 যেটা থাকে আর কি সেটা লিখতে হবে। ফর দা পিরিয়ড ইন্ডেড ধরেন একটা মান থাকতে পারে মার্চ বা ডিসেম্বর বা তারিখ, এটা আপনারা এখানে লিখবেন। এরপরে এখানে দুইটা টাকার গড় দিবেন। একটা টাকার গড়ও এখানে দেওয়া যায় যেত। একটা টাকার গড় যদি আপনি দিতেন তাহলে এই যে হিসাবটা, এই হিসাবটা আপনি এখানে করতেন, এই ইনারে করতেন, মানে এই যে ছকের মধ্যে করতেন। তো ছকের কোনো বাধ্যতামূলক নাই। এরপর প্রথমে আমরা শুরু করব কি দিয়া, মেটেরিয়াল দিয়ে। তাহলে মেটেরিয়াল হলো কত, 1 লাখ টাকা। মেটেরিয়াল পাবো কোথায়? দেখেন অঙ্কের মধ্যে, এই অঙ্কের মধ্যে মেটেরিয়াল কিন্তু দেওয়া আছে। অঙ্কের মধ্যে মেটেরিয়াল দেওয়া আছে 1 লাখ টাকা। এই যে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা আমি নিয়ে এখানে বসাবো। এই 1 লাখ টাকা আমি বসাইলাম। এখন মেটেরিয়ালের সাথে যোগ হয় কি, ডিরেক্ট লেবার কস্ট। এটা ওই যে ফরম্যাট দিছি, সক দিছি, সেখানে সুন্দর করে দেয়া আছে। ওইটা যখন আপনারা ম্যাথ করবেন, ওই ফরম্যাটগুলো প্রিন্ট করে কাছে নিয়ে তারপরে খাতা কলম নিয়ে ম্যাথ করা শুরু করবেন, যাতে আপনি ওটা দেখে দেখে যখন কয়েকটা অঙ্ক করবেন তখন দেখবেন আর দেখা লাগবে না। তাহলে মেটেরিয়ালের সাথে, হ্যাঁ ওই যে প্রথম যে শীটটা দিয়েছি ওখানে যে সবগুলো দেওয়া আছে না, নোটস গুলো দেওয়া আছে, ওইটা আপনি পাশে রাখবেন। হ্যাঁ প্রিন্ট করে যখন আপনি ব্যতিক্রম সাজেশন দিয়ে অঙ্কগুলো করবেন তখন ওইটা কাছে রাখবেন, ওইটা দিয়ে দেখবেন। হ্যাঁ ঠিক করা হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ। তো মেটেরিয়ালের সাথে যোগ করবেন ডিরেক্ট লেবার। এখন আমি ডিরেক্ট লেবার কোথায় পাবো? ডিরেক্ট লেবার কোথায় পাবো? এখানে বলা আছে কি, ডিরেক্ট লেবার কস্ট 80% অফ মেটেরিয়াল। তার মানে এই যে মেটেরিয়াল দেওয়া আছে তার শতকরা 80 ভাগ। তাহলে শতকরা 80 ভাগ আমি এখানে নিব। এই যে অ্যাড ডিরেক্ট মেটেরিয়াল, এই যে 1 লাখের 80%, এই ডিরেক্ট লেবার, এই 80,000 নিলাম। এখন ডিরেক্ট মেটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করলে হয় প্রাইম কস্ট। এই যে দেখেন এই প্রাইম কস্ট, এই যে প্রাইম কস্ট, এটা আমরা সবাই জানি এবং জানতে হবে। এই ম্যাথ করতে গেলে এগুলো জানতে হবে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ প্রাইম কস্ট। প্রাইম কস্ট, এখন প্রাইম কস্টের সাথে আবার যোগ হবে কি, সূত্র অনুযায়ী বা ছক অনুযায়ী, ফরম্যাট অনুযায়ী কি, যে প্রাইম কস্টের সাথে যোগ হবে ফ্যাক্টরি ওভারহেড। গুড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমি লিখে, এই ফ্যাক্টরি ওভারহেড সম্পর্কে কি বলা আছে সেটা আমি এখানে আমার প্রশ্নে দেখতে যাব যে কি বলা আছে ফ্যাক্টরি ওভারহেড নিয়ে। এখানে বলা আছে ফ্যাক্টরি অন কস্ট 50% অফ ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার যা তার শতকরা 50 ভাগ। ডিরেক্ট লেবার, হ্যাঁ তাহলে ডিরেক্ট লেবার বের হয়েছে 80,000, 80,000 এর 50 ভাগ তো 40,000। এই 40,000 লিখলাম, ঠিক আছে? এই যে 40,000 লিখলাম, এই 50 ভাগে এই 40,000 লিখলাম। তাহলে এখন কি প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হয় প্রোডাকশন কস্ট। এই প্রোডাকশন কস্ট আমি পাইলাম। এটাকে আপনি ফ্যাক্টরি কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বলতে পারেন। তাহলে উৎপাদন এর সাথে সম্পৃক্ত যে খরচ সবগুলো আমরা নিয়ে নিছি, কিন্তু কত হয়েছে, 2,20,000 টাকা। 2,20,000 টাকা, 2,20,000, ঠিক আছে? এখন আসেন এরপরে আর কি কি আছে, এরপরে আর কি কি আছে? ফ্যাক্টরির পরে আছে এই যে, হ্যাঁ এই যে অপারেটিং এক্সপেন্স আছে, এই যে অফিস আর সেলিং, এই দুইটা আছে আমার। এই যে প্রোডাকশন কস্টের পরে এই যে ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, এটাকে কিন্তু এটার আরো একটা নাম আছে। এই যে এখানে আরো একটা নাম আছে, কিন্তু এটার নাম কি, ওই যে এমসি, মনে আছে? এমসি মানে কি, ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট হইতে পারতো একই কথা। তাহলে ফ্যাক্টরি ওভারহেড এর সাথে আমি এখন, বা ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে বা ফ্যাক্টরি কস্টের সাথে এখন আমি যোগ করব কি, অপারেটিং এক্সপেন্স। এই যে দেখেন অ্যাড অপারেটিং এক্সপেন্স। এখন অপারেটিং এক্সপেন্স আছে দুইটা, একটা আছে অফিস অন কস্ট আর একটা আছে সেলিং অন কস্ট। এখন এটা আমি বলি নাই, এটা কি বলা আছে এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে।
তো এখন আসেন এখানে এখানে এই অফিস অন কস্ট পার্সেন্টেজটা পাবো কই, যে 75% পাবো কই? এই দেখেন অঙ্কের মধ্যে বলা আছে যে অফিস অন কস্ট 75% অন ফ্যাক্টরি কস্ট, 75% অন ফ্যাক্টরি কস্ট। তাহলে আসেন ফ্যাক্টরি কস্ট কত? এই যে ফ্যাক্টরি কস্ট, এটা ফ্যাক্টরি ওভারহেড না কিন্তু, ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্ট, প্রোডাকশন কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট এক কথা। তাহলে ফ্যাক্টরি কস্ট বের হইছে আমার 2,20,000। ফ্যাক্টরি, আচ্ছা এখানে ফ্যাক্টরি কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড বলে দিছে, কিন্তু ভুল করছে মনে হয় ওরা। এই যে এখানে এখানে হবে ফ্যাক্টরি ওভারহেড হবে, কারণ ফ্যাক্টরি ওভারহেড না হলে তো এখানে মিলবে না। ঠিক আছে, এই যে ফ্যাক্টরি, এই যে এটা, এই যে ফ্যাক্টরি ওভারহেড, এটা এই যে ফ্যাক্টরি, এই 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 লেখা এই কথা বলা যাবে না এখানে, এটা বাদ, বুঝছেন? এটা বাদ, এটা কনফিউশন হবে। আপনারা লিখবেন প্রোডাকশন কস্ট, অথবা হ্যাঁ এখানে লিখবেন প্রোডাকশন কস্ট লিখবেন, এটা বাদ, এই প্রোডাকশন কস্ট লিখবেন। তাহলে আর এইখানে প্রোডাকশন ওভারহেড। হ্যাঁ হ্যাঁ ওই 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 প্রোডাকশন সাথে নিতে হবে। তাহলে এইখানে বলা আছে ফ্যাক্টরি ওভারহেডের 75%, তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমার এখানে বের হইছে এই 40,000, এই দেখেন 40,000, এইটার এইটার 75% নেবেন, 75% নিলে হবে 30,000, এইটা পাইবেন অফিস। আর সেলিং বলছে কি, সেলিং বলছে এই অফিসের আবার 30% 50%, তাহলে অফিস পাইছি আমি 30,000, তার 50% হবে 15,000। এটা কিন্তু খুব বেশি কঠিন না, মানে অনেক কঠিন ভাবে দেখার কিছু না, অনেক সহজ। তাহলে এই আমি পাইলাম অফিস, এই পাইলাম আমি সেলিং। এখন এই দুইটা মিলে হবে কত? 45,000। এই 45,000 নাম হবে অপারেটিং এক্সপেন্স। এই যে এই অপারেটিং এক্সপেন্স, এই যে অপারেটিং এক্সপেন্স। এখন এই অপারেটিং এক্সপেন্স এই যে দুইটা যোগ করে আমি এই 45,000 পাইছি। এখন এই 2,20,000 প্রোডাকশন কস্ট, তার সাথে আমি এই অপারেটিং এক্সপেন্স যোগ করলাম, তাহলে আমার হইলো কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। এই যে এটার নাম হলো কস্ট অফ সেলস বা টোটাল কস্ট। এখন টোটাল কস্টের সাথে আমাদের প্রফিট যোগ করতে হবে, এই যে প্রফিট, প্রফিট যোগ করলে আমি সেলস পাবো, খেয়াল করেন এই সেলস পাবো, এই সেলস পাবো। এখন প্রফিট কত হইবে সেটা কি আমি জানি? এখানে একটু বলেন তো, যে এখানে প্রফিট কত পার্সেন্ট হইবে এইটা কি বলা আছে? সেলস। দেখেন অঙ্কের মধ্যে কি আছে, এখানে একটু সময় দিতে হবে, কারণ এই রকমের টার্ম কিন্তু সামনে আসবে। এখানে দেখেন স্যার বলা এখানে তো 25% বলা আছে। 25% কিসের উপর বলা আছে বলেন তো? উপরে তো একটু দেখা যায় না স্যার। এই যে এখানে সেলস এর উপরে বলা আছে, এই যে এখানে, এই যে আমি যেখানে মার্ক করতেছি, যে দেখেন সেলস, আপনাদের বইও তো আছে এখানে, আমি দেখা যাচ্ছে এখানে একটু বড় করতেছি। এই যে দেখেন, এই যে এটা 25% হবে। 25% অফ সেলস কিসের উপর আমাদের বলা সেলস আছে? যা হয়েছে সেটার 25%। আচ্ছা আমরা একদম সুন্দর করে বলতে পারলাম যে সেলস এর উপরে 25%। এখন আপনি যদি কস্টের সাথে প্রফিট যোগ না করেন তাহলে কি আপনি সেলস পাবেন? এতটুকু কি বোঝা যায়? না স্যার। এই তো গুড না, এটার উপর বলছেন না। তাহলে দেখেন আমি তাহলে কস্টের সাথে প্রফিট যে যোগ করে সেলস পাবো, তো প্রফিটটাই তো আমি পাবো না, কারণ ওরা আমাকে একটা শর্ত দিয়েছে যে তুমি সেলস এর শতকরা 25% ধরবা। এখন আমি যদি এবার কস্টের সাথে প্রফিট যোগ না করি তাহলে আমি সেলস পাবো কিভাবে? এই রকমের কন্ডিশন থাকবে অঙ্কের মধ্যে। তাহলে আমি দেখেন এখানে আবার আসবো, এটার বিষয় আছে, এইটার আমি নোটস দিছি, আপনাদের কি মনে আছে? পড়াশোনা করছেন এটার উপরে? এই দেখেন এই যে এখানে কি বলা আছে, এই দেখেন মেড এট প্রফিট অফ ড্যাশ Made at পার্সেন্ট profit অন of সেলিং প্রাইস। আর এটা বলা আছে মেড এট প্রফিট অফ ড্যাশ পার্সেন্ট অফ কস্ট প্রাইস। made এখন আমাদের ওইখানে শর্তটা ছিল এই রকমের, এরকম ছিল 25%। এইটা না লাইন আমাদের অঙ্কের মধ্যে, এইটা না লাইন? হ্যাঁ আচ্ছা এখন এই রকমের যদি বলে, এরকমের যদি সেলের বলে, 25%। হ্যাঁ সেলের, এখন সেল তো আমরা ওখানে পাবো না, কারণ প্রফিট যোগ না করলে সেলস পাওয়া যায় না। এখন দেখেন এখানে বলা আছে কি, এভাবে বললে নিম্নোক্তভাবে হিসাব করতে হবে, মেড এট প্রফিট অফ ড্যাশ পার্সেন্ট অন সেলিং প্রাইস বললে, ধরেন এখানে বলা আছে কি, এখানে বলা আছে 25, ধরেন এইভাবে বলছে, স্যার সেল 100%। হ্যাঁ বললে
লাভের হার যত পার্সেন্ট বলবে সেই পার্সেন্টকে 100 থেকে বিয়োগ করে যে হার বের হবে, তাহলে লাভের হার বলছে ওরা 25, তাহলে আমি কি করব 100 থেকে 25 বিয়োগ দিব, তাহলে আমার হবে কত 75। 25 বিয়োগ করব। 75, হ্যাঁ বিয়োগ করব। তা দিয়ে বলছে কি বিয়োগ করে যে হার বের হবে, তাহলে হার বের হইছে কত, আমরা 100 পারবো না। হ্যাঁ 100 দিয়ে ধরে নিব 100 দিয়ে 25 বিয়োগ করলে যে হার বের হবে 75 এখানে বলা আছে তাহলে 75। এখন বলছি তা দিয়ে কস্ট শীট থেকে পাওয়া মোট ব্যয়কে ভাগ করে লাভের শতকরা হার দিয়ে গুণ করতে হবে, তাহলে লাভের টাকা বের হয়ে আসবে। এই কথাটা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে এখানে পার্সেন্টেজ বের হয়েছে কত? হ্যাঁ, প্রথমত করতে হবে যে 125টা বিয়োগ করে দেব, তারপরে তারপরে কস্ট থেকে যে মোট ব্যয় পারা থেকে আর কি হ্যাঁ শতকরা দিয়ে আর কি 2 দিয়ে গুণ শুনেন, করতে। তাহলে কি করবেন খেয়াল করেন কি করবেন। তারপরে এই 75 থেকে মোট ব্যয়কে ভাগ করব, মোট ব্যয় ইনটু আমার লাভের হার কত, লাভের হার 25, এই 25 দিয়ে গুণ করব, তাহলে আমি এখানে কি পেয়ে যাব, টোটাল প্রফিট অ্যামাউন্ট আমি পাবো। এখন আসেন এইখানে খেয়াল রাখেন, এখানে খেয়াল আছে, আমি এটাকে একটু ডুপ্লিকেট করি। সবাই স্ক্রিনে মনোযোগ দিয়ে থাকেন। কাজগুলো জুম অ্যাপে করালে মনে হয় অনেক ক্লিয়ার হইতো। এই যে দেখেন, হ্যাঁ জুম অ্যাপে করাইতে পারে, কিন্তু জুম অ্যাপে তো 40 মিনিট ফ্রি ভার্সন, বুঝছেন। এখন দেখেন এইখানে খেয়াল করেন, এখানে কি আপনারা দেখতেছেন আমি যেখানে আছি, এটা কি আপনারা দেখতেছেন স্ক্রিনটাকে? হ্যাঁ, দেখা দেখতেছেন? যায়। আচ্ছা এইখানে ওরা কি করছে দেখেন, 25 কে ভাগ কষ্ট দিছে এই যে দেখেন এখানে কস্ট অফ সেলস কত, 2 লাখ, 25 না, না আমি যেখানে যাই 2,65,000 বের হয়েছে না আমাদের টোটাল কস্ট। 2,65,000 আচ্ছা 65,000। আচ্ছা এখন দেখেন আমাদের যে সূত্র অনুযায়ী এখন আমরা করতেছি, হ্যাঁ 2,65,000, টোটাল কস্ট হ্যাঁ টোটাল কস্ট, 2,65,000। এটাকে ভাগ করব 75 দ্বারা, গুণ করব 25 দ্বারা। এই এখানে খেয়াল করেন, এই যে মোট ব্যয়কে ভাগ করব কত দ্বারা, 75 দ্বারা, গুণ করব 25 দ্বারা, তাহলে এখানে আসেন মোট ব্যয় কত, 2,65,000, 2,65,000 কে ভাগ করব কত দ্বারা, 75। এই 75 কোথায় পাইছি, ওই যে 100 থেকে 25 বিয়োগ করছি, মনে আছে। আর আর কি করতে হবে, লাভের হার দ্বারা গুণ করতে হবে, তাহলে যে লাভের হ্যাঁ, হার দ্বারা গুণ করলাম, 25 দিয়ে গুণ করলাম, 25 দিয়ে গুণ লাভের হার করলে 25। হ্যাঁ এই 88,333 টাকা হয়। এখন আপনি কষ্টের সাথে এই প্রফিটটা যোগ করলে এই সেলস। সেলস পেয়ে যাবেন। এখন কি কোনো প্রবলেম আছে বুঝতে এটা? না স্যার। এখন এই যে আচ্ছা, বুঝতে ক্লিয়ার। এই এখানে 30% বললে হ্যাঁ 30% থেকে হ্যাঁ 30% বললে 100 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে 70 থাকবে, মোট ব্যয়কে 70 দিয়ে ভাগ করবেন আর ওই 30 দিয়ে গুণ করবেন। গুণ দেব। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই নোটস এর মধ্যে পাবেন, আপনার ক্লিয়ার স্যার। অঙ্কের মধ্যে যে প্রবলেম গুলো হবে সেগুলো এই নোটস এর মধ্যে পাবেন, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে স্যার এই যে নিচে যে আছে এইটা আমরা এখন বলবো না, এখন মাথার মধ্যে ঢুকবে না, কারণ এই রিলেটেড ম্যাথ যখন আসবে সামনে আছে তখন আমরা বলবো, ঠিক আছে। এই দুইটার যে কোনো একটা থাকবে, এরকম যদি পেঁচায়, এখন বললেই ভালো। হ্যাঁ তখন বলবো, এখন বলবো না। এখন আমরা এইটা লাগছে, আমরা এইটা সলভ করছি, ওকে এটা শেষ। এখন আসেন 4 নাম্বার মানে পরেরটা। এখানে বলছে যে from the following relevant information prepare a cost sheet, যে from the following information নিচের তথ্য থেকে একটা cost sheet বের করতে বলছে, তাহলে বা তৈরি করতে বলছে। তাহলে এখানে ম্যাটেরিয়াল দেওয়া আছে কত, 1,20,000, ডাইরেক্ট লেবার আছে 70% অফ ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়াল তো 1,20,000, এটার উপরে 70% ধরলে যা হবে সেটা হবে ডাইরেক্ট লেবার। আর ফ্যাক্টরি অন কস্ট আছে 40%,
অফ লেবার কস্ট, মানে এটাকে ফ্যাক্টরি ওভারহেড বলা হয়, ওরা লেখছে লেবার ফ্যাক্টরি অন কস্ট, এটা ফ্যাক্টরি ওভারহেড। তাহলে লেবার যেটা বের হইবে এখানে আপনি তো ম্যাটেরিয়ালের উপর 70% ধরলে লেবার বের হইবে, তো লেবারের উপর আবার 40% ধরলে লেবার ফ্যাক্টরি ওভারহেড বের হইবে। এরপর আছে অফিস অন কস্ট, সেলিং অন কস্ট। প্রফিট আছে এখানে কত 20% অফ সেলস মনে হয়, বুঝছেন? এটা 20% হবে, দেখি নিচে, হ্যাঁ 20%। হ্যাঁ এখন দেখেন আগের অঙ্কটার সাথে এই অঙ্কের কোনো পার্থক্য আছে? না স্যার, না সেটা আমরা সেম বাসায় করি। হ্যাঁ, তাহলে এইটা আপনি বাসায় করবেন। এইটা এই যে এখানে ভাগ দিবেন কি দ্বারা ভাগ দিবেন, এখানে ভাগ দিবেন আপনি 80 দ্বারা। এই যে এখানে 100 থেকে 20 বিয়োগ যাইবে, এখানে হবে 80, তাহলে মোট ব্যয়কে 80 দ্বারা ভাগ আর এখানে 20 দিয়ে গুণ, আগের মতোই এখানে। এই যে এটা আমি এইভাবে লিখে দেই। হ্যাঁ, এখানে এই দেখেন এই কস্ট বের হইছে কত, এই কস্ট এখানে আসেন, কস্ট বের তবে হইছে 6 নম্বর তো নিচে নেই। 2,70,528। এটাকে আমরা ভাগ করব 80 দ্বারা আর 528। গুণ করব 20 দ্বারা, ঠিক আছে? তাহলেই হবে। তাহলে আপনি এই প্রফিটটা পেয়ে যাবেন, এই প্রফিটটা পেয়ে যাবেন। এটা বাসায় করবেন। এরপরে স্যার এটা 5 নম্বরটা বাসায় করি আর 6 নম্বরটা বুঝাই না। হ্যাঁ, এই যে আগেরটা তো করবেনই, এই যে এটা 3 করবেন, 4 করবেন, 3 4 একই রকমের। খাতায় আমি যখন বলি খাতায় নোট নেবেন, আর রেকর্ডিং থাকবে তো। 5 নাম্বার কি দেখি, 5 নাম্বারে আসেন। 5 নম্বরে বলছে ফরম দা ফলোইং রিলেভেন্ট ইনফরমেশন অফ সুরমা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, প্রিপেয়ার এ কস্ট এস্টিমেট। এখানেও কস্ট এস্টিমেট চাইছে। ডিরেক্ট মেটেরিয়াল দেওয়া আছে, ডিরেক্ট লেবার দেওয়া আছে 60% অফ ডিরেক্ট মেটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 50% অফ ডিরেক্ট লেবার কস্ট, অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বলা আছে ফ্যাক্টরি 40% অফ ফ্যাক্টরি ওভারহেড, তখন ফ্যাক্টরি ওভারহেড যা বের হবে তার 40%। আর সেলিং বলা আছে 70% অফ অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে এই যে অ্যামাউন্টটা খেয়াল করেন, এখানে এখানে এই যে আমি যেখানে মার্ক করতেছি, এই যে এটা এইটার এইটা আবার এই সেলিংটা বের করবেন এই অফিস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ উপর ডিপেন্ড করে। আর প্রফিট বলা আছে 20% অফ সেলস, এটা ওই আগের মতো, এখানে কোনো পার্থক্য নেই। 3 4 5 নিজেরা করবেন, কোনো সমস্যা নাই। একটু আগে যা বুঝাইছি ওইটাই এখানে যাই থাকুক, আমি যেভাবে করাইছি, এই যে আমি যেভাবে করাইছি, এই যে এখানে এখানে যেভাবে করাইছি এইভাবে সেইভাবে করবেন এটা। এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার বলা আছে কি, 6 নম্বরে আছে মুন স্টার কোম্পানি প্রোভাইডেড দ্য ফলোইং ডাটা ফর মে 2014। তাহলে এইটা হলো মুন কোম্পানির, মুন স্টার কোম্পানি। তাহলে সেলস দেওয়া আছে, খেয়াল করেন সেলস দেওয়া আছে সরাসরি 72,000, মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 36,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 72,000, আর অফিস এক্সপেন্স দেওয়া আছে 360 টাকা, আর পারচেজ মানে এবার ক্রয় করছে তারা 36,000 টাকা। আদার্স এক্সপেন্স হ্যাঁ, ফ্যাক্টরি এক্সপেন্স বলা আছে কত 10,000, আর ডিরেক্ট লেবার বলা আছে 15,000। ওকে, এখন দেখেন নিচে কিন্তু আবার ইনভেন্টরির ব্যাপার বলা আছে। এই দেখেন ফিনিশ গুডস, এটা হলো বিগিনিং ইনভেন্টরি আর এটা হলো ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি। ওয়ার্ক ইন প্রসেসের বিগিনিং আছে, এন্ডিং আছে, ফিনিশ গুডস এর বিগিনিং আছে, এন্ডিং আছে, ম্যাটেরিয়ালস এর বিগিনিং আছে, এন্ডিং আছে। এখন আমাদের চাইছে কি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, খেয়াল করেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে আমাদের কাছে কি চাইছে কস্ট অফ ম্যানুফ্যাকচার গুডস ম্যানুফ্যাকচার। এই যে আচ্ছা আমরা একটু এই শেয়ার দেখে আসি একটা জিনিস, কিসে যান এই যে শীটে, আচ্ছা দাঁড়ান, এটা কেন আমি এখানে আপনাদেরকে ওই শীটে নিয়ে যাব তার একটা যথেষ্ট কারণ আছে, যে এটা বোঝার জন্য, মানে একটা অঙ্কে বুঝলে বাকিটা এমনি বুঝে যাবে। একটা কই, এই যে এইটা এটা এটা তো আমাদের ম্যাথ। আচ্ছা, আমাদের এই রিকোয়ার্ডটা খেয়াল করেন, আমাদের চাইছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। আচ্ছা এখন এসে আসে আমাদের সব কই, এই যে এটা এটা খেয়াল করেন, এইটা কিন্তু একটা কস্ট অফ গুডস সোল্ডের একটা শখ, এই যে এটা
এখন দেখেন এইটা কস্ট অফ গুডস সোল্ড বের করে, কিন্তু আমাদের কাছে ওরা চাইছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে এই ছকের আমরা শুরু করব মেটেরিয়াল দিয়ে, মেটেরিয়াল দিয়ে শুরু করব। খেয়াল করেন, মেটেরিয়াল দিয়ে শুরু করে যেটা যেভাবে আছে যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করে আমরা এই যে দেখেন এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের দরকার এবার, এই পর্যন্ত। তাহলে এই নিচেরটা কিন্তু এবার আর আমার লাগতেছে না। এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড পর্যন্ত আমার কি আছে, আছে এই যে ফ্যাক্টরি ওভারহেড, এখানে এই যে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের হবে, তার সাথে ডব্লিউআইপি এর বিগিনিং যোগ করবেন, এরপরে ডব্লিউআইপি এর এন্ডিং মাইনাস করবেন, তাহলে আপনি পাবেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বা প্রোডাকশন কস্ট। আর এই যে ফিনিশ গুডস এর বিগিনিং এইটা এবার আমার দরকার নাই। তাহলে একটা পূর্ণাঙ্গ সকেট যে সবকিছু একটা অঙ্কের মধ্যে লাগবে এমন কিন্তু অনেক সময় নাও হতে পারে। সেই জন্য আমি কি করব, এখানে কি কি আছে সেইটা আমি আগে দেখব। তাহলে ওইটা আমি বসাবো, বসাইয়া যোগ বিয়োগ করতে করতে আমি এখানে যাব, এখানে আমি থামাই দেবো, কারণ আমার রিকোয়ার্ড আজ এই পর্যন্ত, এর নিচে আর আমার এগুলো দরকার নেই, এগুলো আমার দরকার হবে না। তাহলে এখানেও আমাকে কি এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পর্যন্ত যে আমি থামাই দেবো, এই শীট পাশে নিয়ে করব, এইগুলো আমার লাগবে না, এইগুলো আমার লাগবে, এইগুলো আমার লাগবে, এগুলো লাগবে কখন, যখন কস্ট অফ গুডস উঠে যাবে তখন। আবার দেখেন এর নিচে আরো আছে, এই যে বড় যেটা এই সেখানে কিন্তু সেখানে কস্ট অফ গুডস সোল্ড এর পরেও আবার জিনিস আছে, এই দেখেন এই কস্ট অফ গুডস সোল্ড এর পরেও কিন্তু আবার অনেক আইটেম আছে একদম সেলস পর্যন্ত, এইটা হলো পূর্ণাঙ্গ বড়টা। তাহলে এই সেলস পর্যন্ত আসা হয় কোনখান থেকে, এই যে বিগিনিং ইনভেন্টরি থেকে, বিগিনিং ইনভেন্টরি দিয়ে শুরু আর সেল দিয়া শেষ, এই যা যা লাগবে সেইটা আপনারা নেবেন। এখন আসেন ম্যাথে যাই। তাহলে আমরা শুরু করলাম, মুন স্টার কোম্পানি, নাম লিখলাম, কস্ট শিট ফর স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ ইয়ার ইন্ডেড মে 2014। এরপর কি ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল কই দেওয়া আছে, কই এই যে মেটেরিয়াল দেখেন, এই যে ওপেনিং এই 8000 এ ওপেনিং র মেটেরিয়াল, এই যে আমি ওপেনিং র মেটেরিয়াল নিলাম। অ্যাড পারচেজ অফ র মেটেরিয়াল, তো পারচেজ কই, পারচেজ হলো এখানে একটা বলা আছে, এই যে দেখেন এই পারচেজ, এই যে পারচেজ, এই যে পারচেজ এই 36000, এই পারচেজ এখন কথা হলো যে আমি এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এভাবে নেওয়া লাগবে। কারণ কি আপনার এই ম্যাথের মধ্যে টোটালটার মধ্যে যে কোনো জায়গায় আপনার ইনফরমেশন দিয়ে দিতে পারে, আপনাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। তাহলে পারচেজ অফ মেটেরিয়াল এই 36000 আমি লিখলাম, তাহলে মেটেরিয়াল বিগিনিং এর সাথে পারচেজ অফ মেটেরিয়াল আমি যোগ করলাম, যোগ করে এই যে 44000 পাইলাম, এই 44000 এর একটা নাম আছে না, 40000 কিন্তু একটা নাম আছে, ওই সেটা এখানে এন্ডিংটা বাদ দেওয়ার পরে না, এই যে পারচেজ অফ র মেটেরিয়াল ক্যারেজের এখানে একটা নাম আছে, ও নামটা মনে হয় দেওয়া হয়নি এখানে, মেটেরিয়াল অ্যাভেলেবল ফর সেল এর একটা কস্ট অফ কথা আছে। হ্যাঁ এরকম একটা আমি লিখি না এখানে, ওটা মানে লেখা না আছে, ওটা লিখলে হয় না লিখলেও হয়, তারপর আমি মানে দেখানোর জন্য বলছিলাম। তাহলে এই 44000 এখানে, এরপর থেকে লেস ক্লোজিং র মেটেরিয়াল, ক্লোজিং র মেটেরিয়াল হলো এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এন্ডিং, এই এন্ডিং র মেটেরিয়াল, এই এন্ডিং র মেটেরিয়াল আমি এখান থেকে নিলাম। তাহলে কি হলো, বিগিনিং র মেটেরিয়াল, এট পারচেজ, লেস ক্লোজিং, এই সবগুলো কিন্তু এখান থেকে আমি নিলাম। নেওয়ার পরে এইখানে আমি পেলাম কি র মেটেরিয়াল ইউজড, এই যে 35000, এটা হলো কি র মেটেরিয়াল ইউজড। এখন এখান থেকে বাদ যাবে, এই যোগ হবে কি এটার সাথে যোগ হবে অ্যাড ডিরেক্ট লেবার। তাহলে আমি ডিরেক্ট লেবার কোথায় পাবো, ডিরেক্ট লেবার এখানে তো বলা আছে অবশ্যই, নাকি কিছু না কিছু তো বলা আছে না, এই যে দেখেন ডিরেক্ট লেবার, এই ডিরেক্ট লেবার 15000, এই ডিরেক্ট লেবার 15000, তাহলে এই ডিরেক্ট লেবার 15000 আমি এখানে নিব, এই ডিরেক্ট লেবার 15000, এই ডিরেক্ট লেবার 15000, তাহলে হবে কি প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে যোগ করব ফ্যাক্টরি ওভারহেড, তার ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে হবে কি ওয়ার্ক কস্ট বা প্রোডাকশন কস্ট, এটার সাথে আমি কি ডব্লিউআইপি এর বিগিনিং যোগ করব, ডব্লিউআইপি এর এন্ডিং বিয়োগ করব। কোথায় পাবো, কোথায় পাবো, এই যে দেখেন এইখানে ম্যাথের মধ্যে উপরে এই যে দেওয়া আছে, এই যে ওয়ার্কিং প্রসেসের, এইটা হলো বিগিনিং আর এইটা হলো এন্ডিং। তাহলে এই দুইটা বিগিনিংটা যোগ এন্ডিংটা বিয়োগ দিলে আমি কি পাবো, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড, এই যে এই যে
আশা করি শীটটা পাশে নিয়ে করলে কোনো সমস্যা হবে না। এখন নিচে যেগুলো আছে এগুলোও নিজেরা বাসায় বসে দেখবেন, যেহেতু 9:55 বেজে গেছে, এখন হয়তো বা ওই লিঙ্কটা কেটে যাবে। তো আজকে 5 মিনিট আগেই ওপেন করছিলাম, এখন 3 মিনিট আগে। তো এখন এই যে আজকে যেগুলো আমি আপনাদের পড়াইলাম, এখান থেকে কারোর কোনো কোশ্চেন আছে কিনা আপনারা বলেন, আমি সেখান থেকে জবাব দিই যে কি কি কারো কোনো প্রশ্ন আছে? কোশ্চেন করার আগে একটা কথা বলতে স্যার, এটা হ্যাঁ, বলেন। স্ক্রিনটা ওই স্ক্রিনটা দেখবেন? আচ্ছা বলছি, দেখেন। এই যে স্ক্রিনটা কি বড় করা যায় না? ফন্ট বড় করতে পারতেছি না। এটাকে আমি বড় করব, এটা বড় করব এটা? হ্যাঁ, মানে আমরা আমরা তো ফোনে বড় করতে পারতেছি না, এরো এরো করতে পারতেছি না, সেটা বলছি। ও আচ্ছা, এখন ফোনে। আপনি বড় করলে হয়তো বা আমরা এরো করতে। আচ্ছা আমি তো এই যে এটা 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 আপনি স্ক্রিনটা বড় করেন তো, এইটার কথা, দেখি। এটার কথা বলতেছেন? শেয়ার করেন, যখন স্ক্রিন শেয়ার করেন দেখান যেটা হ্যাঁ, ও আমাদের আচ্ছা। অঙ্ক, তখন এই স্ক্রিনটা আর কি বড় করার কথা বলছেন। ও আচ্ছা, বুঝছি। তাহলে তো আমি এখানে কেন বড় করি না, কারণ যখন রেকর্ডিং করব, খেয়াল করেন এই যে এই রেকর্ডিং করলে এই জায়গাটা ছোট হয়ে যাবে। এই যে এটা আমি বড় করে এভাবে করতে পারি, এতটুকু করতে পারি, এই যে এতটুকু করতে পারি এরকম। তাহলে কিন্তু এই দেখেন লেখা কিন্তু হয়ে যায়, লেখা একটু ফেটে ফেটে যায়। এতটুকু করতে পারি, এরপর আমরা এতটুকু করে করে দিব, ঠিক আছে? স্যার প্রবলেম হয় না ওরকম। হ্যাঁ, আর কি একটু হালকা জুম করে তারপর দেখাবেন, না হলে তো মানে ওটা ক্লিয়ার দেখা যায় কেন বলবো। আচ্ছা। তাহলে মানে এই যে হালকা একটু জুম করে ওইভাবেই দেখাবেন আর কি, এটা বলবো। এই যে এখন আমি দেখেন এইটা হলো এই পরিমাণ আছে, তাহলে আমরা এই পরিমাণ জুম করে দেখাবো, ঠিক আছে? এরপরে বা যখন ক্লাস শুরু করব তখন বলতে হবে, হ্যাঁ, ঠিক আছে? তো হ্যাঁ ঠিক হ্যাঁ আছে স্যার, ঠিক তাহলে, আছে, করলে ভালো হবে। ঠিক আছে তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখবো। তো আগামী ক্লাসে আর ম্যাথ এগুলো করবেন, আপনাদের বই দিয়ে ঠিক কিন্তু আছে। এখন করাচ্ছি, বই দিয়ে করাচ্ছি, সুতরাং এগুলো সবাই বাসায় সুন্দর মতো করবেন, যে প্রবলেম হবে আমি তো আছি। এই আর কারোর কিছু বলার আছে? আর গতদিন ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি দিয়ে দিব, ওইটা মিস গতদিন ক্লাসে একটু রেকর্ডটা। হ্যাঁ, ওইটা দিব, কিন্তু ওইটার কি ওইটার সম্পূর্ণ রেকর্ড হয় না, এটা সফটওয়্যারে মনে হয় কোনো প্রবলেম হয়েছিল, পরে আজকে আবার আমরা সফটওয়্যার আপডেট দিয়ে দেখতেছি, আজকেরটা আশা করি সম্পূর্ণটা হবে। আর গত ক্লাসে যেটা রেকর্ড হয়নি যতটুকু, ওইটার আমি আবার আরেকদিন ওই একটা রেকর্ড তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি হবে কি, যে এই যে এখন সামনে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছি না, দেখুন যে পিছনে যে ক্লাসগুলো নিচ্ছি ওই ম্যাথগুলো দেখলে আপনারা নিজেই পারবেন। তো যাই হোক, তারপর আমি আলাদা করে একটু রেকর্ড করে দিব, আর সমস্যা নেই। তো ঠিক আছে তাহলে, আর কারো কোনো কথা আছে? ঠিক আছে। না স্যার। ওকে, ঠিক ঠিক আছে। আছে স্যার, ভালো থাকেন। ওকে জি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।